সুপ্রভাত। আজকে শুক্রবার সেপ্টেম্বর মাসের 20 তারিখ 2024, সময় হচ্ছে 7টা 10। আমি এখন বিধাননগর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি, প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে রানাঘাট। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি আপনাদের দর্শন করাবো রানাঘাটের শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম। এই আশ্রমের পানপুরুষ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী, শক্তি স্বরূপা মাতা যোগমায়া ও শ্রী শ্রী নামব্রহ্মদেব পূজিত হন। আজ আমি আপনাদের এই আশ্রম পুরো বিস্তারিতভাবে পরিদর্শন করাবো, এর ইতিহাস বলবো। দেখবেন আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। শিয়ালদা থেকে রানাঘাট যেতে গেলে আপনাদের শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল বা গেদে লোকাল ধরতে হবে। শিয়ালদা থেকে রানাঘাটের দূরত্ব হচ্ছে 73 কিলোমিটার, আর সময় লাগবে 1 ঘন্টা 50 মিনিট, আর মাঝখানে 22টা স্টেশন থামবে। চলুন তাহলে রওনা হওয়া যাক। ট্রেনে উঠে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলবো। ঠিক 1 ঘন্টা 50 মিনিট লাগলো রানাঘাটে আসতে। রানাঘাটে কিন্তু প্রচন্ড ভিড়। ট্রেন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একবার দেখে নিলাম রানাঘাট স্টেশনের বাইরের দৃশ্যটা। স্টেশন থেকে বাঁদিকে যে রাস্তাটা, সেই বাঁদিকে রাস্তায় একটুখানি 2 মিনিট হাঁটা পথে এগিয়ে টোটো স্ট্যান্ড আছে। ওই টোটো স্ট্যান্ডে যাচ্ছি, দেখি শেয়ারে পাওয়া যায় কিনা। কেন এখানে যত ওই ই রিক্সা আছে, সেই ই রিক্সাগুলো আমাদের কাছে 25 টাকা করে 50 টাকা চাইছে। তো আমি চেষ্টা করছি যতটা সস্তায় যাওয়া যায় একটুখানি হেঁটে, তাই যাচ্ছি। সামনে টোটো স্ট্যান্ড দেখুন। ওই দিক থেকে আমি স্টেশন থেকে বেরিয়ে একটু হাঁটা পথে সামনে 2 মিনিট হাঁটলাম। 2 মিনিট হাঁটা পথে দেখুন জয়শ্রী ভান্ডার বলে একটা দোকান আছে, তার সামনে টোটো স্ট্যান্ড আছে। অবশেষে বাইরে বেরিয়ে সেই 50 টাকায় আমাদের উঠতে হলো, আমরা পেলাম না। সে 25 টাকা করে পার হেড। প্রচন্ড গরম, একদম ডাইরেক্ট আশ্রমে নিয়ে যাবে। তো আমাদের তাই জন্য আমি বলবো, আপনারা যদি এই আশ্রমে আসতে চান তাহলে স্টেশন থেকেই আপনারা পার হেড 25 টাকা করে ই রিক্সা বা টোটো নেবে, আপনারা ডাইরেক্টলি আশ্রমে চলে আসবেন। আমরা ভেবেছিলাম হয়তো বাইরে বেরোলে একটু সস্তা পাবো, কিন্তু পেলাম না। সেই বাইরে বেরিয়ে আমাদের পার হেড 25 টাকা করে নিল। আমার সঙ্গে আরেকজন আছেন জগন্নাথ বাবু, দুজনে মিলে আমাদের 50 টাকা। চলুন তাহলে আবার আশ্রমে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। যাবার পথে প্রথমে একটা বিশাল লেভেল ক্রসিং পড়ল। আপনারা ইচ্ছা করলে প্ল্যাটফর্ম থেকে হেঁটে এই লেভেল ক্রসিং অবধি চলে আসতে পারেন। তারপর রেল লাইন ক্রসিং করে টোটো ধরলে 10 টাকায় এই আশ্রমে চলে আসতে পারবেন। এই মোড় থেকে টোটো ধরলে 10 টাকায় চলে আসতে পারবেন এই আশ্রমে। আমি একদম শ্রী বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রমের সামনে চলে এসেছি। একদম মূল প্রবেশদ্বারের সামনে আমি এসে গেছি। এবার আমি আপনাদের ওই প্রবেশদ্বারের ভেতর দিয়ে ঢুকে পুরো বিস্তারিতভাবে আশ্রমটা দর্শন করাবো। সামনে দেখছি প্রবেশদ্বার বন্ধ আছে, দেখি কিভাবে ঢোকা যায়। এখানে ভিডিওগ্রাফি করতে দেবে কিনা সেটাও আমি জানি না,
তবু আমি চেষ্টা করব যাতে আপনাদের এই আশ্রমটা ঘুরিয়ে দেখানোর জন্য। চলুন তাহলে। আশ্রমের প্রবেশের মুখে বিশাল তোরণ সমেত প্রবেশদ্বার। তোরণের উপরে এই আশ্রমের নাম ও আশ্রমের প্রাণপুরুষ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী ও মাতা যোগমায়া দেবীর ছবি ও পাশে আশ্রমের মহারাজদের ছবি টাঙানো আছে, যা প্রবেশের মুখেই মনে আধ্যাত্মিক ভাবনা এনে দেবে। প্রবেশদ্বারের দুই দেওয়ালে এই আশ্রমের প্রতিষ্ঠাতা গুরুদেবের বাণী লেখা আছে, যা পড়ার পর মনে এক অদ্ভুত শান্তি এনে দিল। চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। ছোট্ট গেট, মূল যে প্রবেশদ্বার সেটা বন্ধ আছে, সেটা অনুষ্ঠানের সময় খোলা হয়। আর একটা তার পাশে ছোট গেট আছে, সেই ছোট প্রবেশদ্বার দিয়ে আমরা এবার মন্দিরের ভেতর প্রবেশ করব। প্রচণ্ড গরম, খুব ঘামছে কিন্তু আজকে। আশ্রমে প্রবেশ করি দেহের মধ্যে এক অদ্ভুত শিহরণ বোধ করলাম। শ্রী শ্রীমৎ স্বামী বেদানন্দ সরস্বতী গুরুদেবের অনন্য সৃষ্টি শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম। এই আশ্রমে প্রাণপুরুষ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী, শক্তি স্বরূপা মাতা যোগমায়া, শ্রী শ্রী নামব্রহ্মদেব, শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ স্বামী গঙ্গানন্দ ব্রহ্মচারী ও আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী বেদানন্দ সরস্বতী পূজিত হন। বিশাল এলাকা জুড়ে চারিধার দিয়ে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এই শান্ত নিরিবিলি আধ্যাত্মিক পরিবেশ ঘেরা আশ্রম। আশ্রমে প্রবেশ করে ডান দিকে দোতলা বাড়ি, যেখানে আশ্রমের গুরুদেব ও সেবায়েতরা থাকেন। আশ্রমের প্রবেশের মুখে বাম দিকে প্রথম কক্ষে স্বামী বেদানন্দ বিদ্যাভবন, যা পূর্বে এই আশ্রমের মন্দির ছিল। এখন শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা হয়েছে এখানে। তারপরের কক্ষটি যজ্ঞঘর। এই আশ্রমে নিত্য সকালে হোমযজ্ঞ হয়। আশ্রমের প্রধান সেবায়েত শ্রী যজ্ঞেশ্বরানন্দ ব্রহ্মচারী আজ কলকাতার আশ্রমে গেছেন, তাই আজ নিত্য হোমযজ্ঞ কলকাতার আশ্রমে হয়েছে। মূল মন্দিরের সামনে চাতালের বেদিতে তুলসী গাছ ও নানান গাছ টবে রাখা আছে। বেদির মাঝে মাটিতে সুন্দর লঙ্কা গাছ হয়েছে। সামনেই অন্নপূর্ণা ভবন, এর মধ্যেই প্রসাদ কক্ষ, ভাঁড়ার ঘর ও রন্ধনশালা। প্রসাদ কক্ষে ভক্তদের টেবিল ও বেঞ্চে সুন্দর বসে প্রসাদ গ্রহণ করার সুব্যবস্থা আছে। এবার আমরা চলে এসেছি মূল মন্দিরের সামনে। মূল মন্দিরের একতলায় এই আশ্রমের প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রীমৎ স্বামী বেদানন্দ সরস্বতীজির সমাধিবেদী। একতলার গৃহে প্রবেশ করেই সামনে
গুরুদেবের শ্বেতপাথরের সমাধি বেদি। বেদির সামনে গুরুদেবের আবির্ভাব ও তিরোভাব, দিন ও সাল লেখা আছে। বেদির পেছনে গুরুদেব ও আশ্রম মাতার ছবি টাঙানো আছে। দুটি ছবির মধ্যিখানে আশ্রম মাতা শ্রীমতী আরতি দেবীর চিতাভস্মাধার কাঁচের বাক্সে সযত্নে রাখা আছে। প্রথমে আমরা সমাধি মন্দিরটা দেখলাম, এবার আমরা মূল মন্দিরের দিকে এগোবো, মূল মন্দিরটা দর্শন করব। চলুন তাহলে। শান্তশিষ্ট পরিবেশ ঘেরাই আশ্রম, এত সুন্দর আমার লাগছে কল্পনারও অতীত। দোতলায় মূল মন্দিরের যাওয়ার দুদিক দিয়ে সিঁড়ি, একদিক দিয়ে ওঠা ও একদিক দিয়ে নামার ব্যবস্থা। ওপরে উঠে দুটো সিঁড়ির মাঝখানে বাঁধানো তুলসী মঞ্চ ও সামনে নন্দী মহারাজের ছোট বিগ্রহ। মূল মন্দিরের সামনে দালান বা নাট মন্দির। এই নাট মন্দিরের দেওয়ালে আশ্রমের মহারাজদের, আশ্রম মাতা ও দেবদেবীদের চিত্র টাঙানো আছে। আশ্রমের এক মহিলা সেবায়েত আমাদের মন্দিরের প্রবেশদ্বার খুলে দিলেন। গর্ভগৃহের ভেতরে ঠিক মধ্যিখানে কাঠের পালিশ করা অপূর্ব কারুকার্য খচিত সিংহাসন। সিংহাসনের একদম উপরে বিরাজ করছেন এই আশ্রমের প্রাণপুরুষ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী ও পাশে শক্তি স্বরূপা মাতা যোগমায়া দেবী। সিংহাসনের মাঝে বিরাজ করছেন শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী গোসাই বাবার প্রিয় শিষ্য শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারী। তার ঠিক নিচে বিরাজ করছেন শ্রীমৎ স্বামী গঙ্গানন্দ ব্রহ্মচারী। সর্বশেষে সুন্দর সজ্জায় ভগবান গিরিধারী বিগ্রহ। ভগবান গিরিধারীর বিগ্রহ আশ্রমের গুরুদেব শ্রীমৎ স্বামী বেদানন্দ সরস্বতী মহারাজ প্রতিষ্ঠিত করেছিলেন। সিংহাসনের ডান দিকে দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গরূপে অধিষ্ঠিত, পাশে শ্বেতপাথরের নন্দী মহারাজ বিরাজ করছেন। সকালবেলা থেকে পুজো কটা থেকে আরম্ভ হয়? ভোর 4টে থেকে মঙ্গল আরতি হয়, কীর্তন, ভোর কীর্তন হয়, তারপরে মঙ্গল আরতি, প্রসাদ ভোগ টোগ হয়, তারপরে সব ভক্তরা আসে, তাদেরকে প্রসাদ প্রসাদ দিয়ে। আর সমাধি মন্দিরে এখানকার প্রসাদ ছোলা, বাদাম, গোলমরিচ, মিষ্টি, খেজুর এসব দেওয়া হয়। দিয়ে সেই এইখানকার যে প্রসাদটা আমার গুরুদেবকে দেওয়া হয়, স্বামী বেদানন্দ সরস্বতী, ওনাকে দেওয়া হয়। তারপরে আমার গুরুদেবকে চা দেওয়া হয়। ওই প্রসাদের পর ঠাকুর, আমার গুরুদেব চা খেতেন। চা দিয়ে তারপরে 8টা, 8:30 নাগাদ এখানে পূজা আরম্ভ হয়। আচ্ছা, বালভোগ দেওয়া হয় কখন? হ্যাঁ, এই যে 8:30টায়। আচ্ছা, আর দুপুরবেলা? দুপুরবেলা আবার দুপুরবেলা ভোগ হয়, অন্নভোগ। অন্নভোগ। আচ্ছা, তারপর আরতি হয় কি না? হ্যাঁ, আর না, তখন আরতি হয় না, উৎসবের দিন আরতি হয়। উৎসবের দিন আরতি। আর সন্ধ্যেবেলায় আবার আপনার? হ্যাঁ, আবার সন্ধ্যেবেলায় আরতি হয়, কীর্তন হয়। কোটার সময় সকালবেলা যজ্ঞ হয়? ওই 8:30 নাগাদ। 8:30। ওই 8:30 থেকে 9:30 যজ্ঞটা হয়। আর দুপুরবেলা এখানে প্রসাদের ব্যবস্থা আছে। হ্যাঁ, যদি কেউ দর্শনার্থীরা দূর থেকে আসে, আগে থেকে বললে প্রসাদের ব্যবস্থা। প্রসাদের ব্যবস্থা। প্রসাদের কোনো মূল্য আছে কি? না, এখানে কোনো মূল্য নেই, যার যেরকম। হ্যাঁ, এক ঝলক বাল্যভোগের থালিটা আমার দেখার সুযোগ হয়ে গেল। এবার আমরা আশ্রমের মহাযজ্ঞশালা দর্শন করতে চলেছি। মূল মন্দিরের সামনেই এই মহাযজ্ঞ ঘর। প্রতি বছর দুর্গাপুজোর মহাষ্টমীর দিন এই পবিত্র স্থানে মহাযজ্ঞর আয়োজন হয়। যজ্ঞকুণ্ড কালো প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রাখা হয়েছে। হাজার হাজার ভক্তরা এই দিনে আশ্রমে আসেন মহাযজ্ঞের পবিত্র তাপ নেওয়ার জন্য। আর কিছুদিন পরই দুর্গাপুজো, তাই বেলপাতা ও যজ্ঞের কাঠ কেটে আশ্রমের চারিধারে শুকোতে দেওয়া হয়েছে। আশ্রমের এক দিদি সেবায়েত
আমাদের চা ও বিস্কুট এনে দিলেন। এই আশ্রমের সব সেবায়েতগণ আমাদের খুবই আন্তরিকতার সহিত আপ্যায়ন করছেন, যা আমাদের এই আশ্রমকে খুবই মনের কাছে নিয়ে চলে এসেছে। এখানে আসার পর আমাদের চা বিস্কুট দেওয়া হলো। তো আমরা যেহেতু অনেক দেরি করে এসেছি, দেখুন কি ঘামছি, প্রচণ্ড ঘামছি, কেননা আজকে প্রচণ্ড গরম। তো চা বিস্কুট খেয়ে নিই। চলুন এবার আপনাদের আমি এখানকার যে বাগান, সেই বাগানটা একবার পরিদর্শন করাই, দেখবেন। আমার তো খুব ভালো লাগছে, চারিধারে খালি গাছে গাছ। বিশাল জায়গা জুড়ে এই আশ্রমের বাগান, নানান ফুল ফল ও সবজির গাছ ভরে রয়েছে বাগানে। বাগানে প্রবেশ করে মনটা খুব উৎফুল্ল হয়ে গেল। বাগানের মাঝে দোতলা বাড়ি, যা এখানকার অতিথি নিবাস। দূর থেকে আসা ভক্তদের থাকার ব্যবস্থা আছে, তবে আগে থেকে আশ্রমের মহারাজদের সাথে কথা বলে নিতে হবে। আমি স্ক্রিনে ও ডেসক্রিপশান বক্সে এই আশ্রমের ফোন নাম্বার দিয়ে দিলাম। আপনারা যদি এখানে প্রসাদ খেতে বা থাকতে ইচ্ছুক হন, তাহলে অতি অবশ্যই 2 দিন আগে এই আশ্রমের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেবেন। খুব সুন্দর পরিবেশ, মন প্রাণ ভরে যাচ্ছে ফাঁকা জায়গায়, কিন্তু আজকে প্রচণ্ড গরম। আমি একটু ওআরএসের জল গুলে খেয়ে নিলাম, কেননা এত ঘাম দিচ্ছে না আমার, যে কল্পনার বাইরে। আপনারা দেখছেন তো কি ঘামছি আমি। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের প্রায় 300 বছর পর বৈষ্ণব ধর্ম ক্রমশ বিলুপ্ত হতে থাকে। এই সময়কালে বাংলার কল্যাণে জন্মগ্রহণ করেন শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী, যিনি শাশ্বত শাস্ত্র প্রচার করার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রচারিত বৈষ্ণব ধর্মকেও পুনরুজ্জীবিত করেছেন। ঠিক 12টা 30 মিনিটে মূল গর্ভগৃহে গুরুদেবদের অন্নভোগ নিবেদন করা হয়েছে, তাই প্রবেশদ্বার বন্ধ করে দেয়া হচ্ছে। এত শান্ত নিরিবিলি পরিবেশ আপনাদের বলে বোঝাতে পারবো না। এই আশ্রমের খোলা ও বন্ধের সময়সূচিটা আপনাদের বলে দিচ্ছি। সকাল 5টার সময় এই আশ্রম খোলা হয়, দুপুর 1টায় ভোগ নিবেদনের পরে বন্ধ হয়ে যায়, আর তারপর আবার খোলা হয় বিকেল 4:30টার সময়, আবার বন্ধ হয় রাত্রি 9টার সময়। এখানে থাকারও ব্যবস্থা আছে এবং সকালে টিফিন এবং দুপুরের প্রসাদেরও ব্যবস্থা আছে। সবকিছুরই কিন্তু কোনো মূল্য নেই, নির্ধারিত মূল্য নেই। আপনারা যদি চান এখানে একদিন এসে থাকতে পারেন, সকালে টিফিন এবং দুপুরের প্রসাদ গ্রহণ করতে পারেন, তার বিনিময়ে আপনারা আপনাদের সাধ্যমতো দান করতে পারেন। এখানে কিন্তু কোনো কিছু নির্ধারিত মূল্য নেই যে কত টাকা আপনাদের এই প্রসাদ বা টিফিন বা থাকার জন্য লাগবে। খুব সুন্দর জায়গা, নিরিবিলি পরিবেশ, আমার খুব ভালো লেগেছে। আপনাদের আমি আমার ভিডিওর মাধ্যমে পুরো দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের ভিডিও দেখার পর আপনাদের মনে একটা আন্তরিক ইচ্ছা জেগেছে এই আশ্রমে আসার। আমি বলবো আপনারা এই আশ্রমে একদিন এসে থাকুন, দেখবেন খুব ভালো লাগবে। মূল মন্দির থেকে ভোগ নিচে সমাধি মন্দিরে চলে গেছে, ওইখানে গুরুদেবকে এই ভোগই নিবেদন করা হবে। তারপর ওখান থেকে সেই ভোগ বেরিয়ে প্রসাদে পরিণত হবে। প্রসাদে তারপর আমাদের যে খাবার তার সঙ্গে মিশ্রণ হয়, ওটা প্রসাদে পরিণত হবে। চলুন তাহলে নিচে একবার যাই। সমাধি মন্দিরের দ্বার সেবায়েত দিদি খুলে দিলেন গুরুদেবের ভোগ গ্রহণ করার পর আমাদের দর্শনের জন্য। এই ভোগ এবার প্রসাদ হয়ে গেছে। এই প্রসাদই আমাদের খাবারের সাথে মিশ্রণ করে বিতরণ হবে। ভোগ প্রসাদে পরিণত হয়ে গেছে, এবার আমাদের প্রসাদ গ্রহণের পালা। আমরা প্রসাদ গ্রহণ করে তারপর বাড়ির অভিমুখে রওনা হব। চলুন তাহলে। এখন সময় হচ্ছে 1:15, দুপুর 1:15। এবার মন্দির পুরো বন্ধ হয়ে যাবে, তারপর আমরা প্রসাদ গ্রহণ করে বাড়ির অভিমুখে রওনা হব। এই আশ্রমের পরিবেশ খুবই মনোরম এবং এখানকার মা ও দিদিদের ব্যবহার এবং আন্তরিকতা মনকে ছুঁয়ে দিয়েছে। এই আশ্রমের গুরুদেব শ্রীমৎ পরমানন্দ ব্রহ্মচারী খুবই অসুস্থ, তবুও মন চাইল ওনার একটু আশীর্বাদ নেওয়ার। তাই জন্য দিদিদের আমরা অনুরোধ করলাম ওনার সাথে একটু দেখা করার জন্য, এবং দিদিরাও রাজি হয়ে গেলেন। চলুন একবার গুরুদেবের সঙ্গে দেখা করে যাই।
আমি সকালে এসেছি, আপনাদের আশ্রম পুরো দর্শন করেছি, খুব ভালো লেগেছে। তো শেষে আপনার সঙ্গে একটু দেখা করলাম। আপনি একটু আমার মাথায় একটু হাত দিয়ে আশীর্বাদ করে দিন। তা বুঝতে পারছি না, আমাদের দরজাটা বৃত্তি, আমরা তো এই মন্দির করবো, ঠাকুর এ করবো, এইসব টানা পড়া এইসব ব্যাপারটা নেই। যে দেখছে দিন আনন্দ করে সেই দিল। এই থেকে আস্তে আস্তে আরম্ভ হয়েছিল, বুঝলেন তো। শুধু সামান্য এই ঠাকুর ঘরটা, সামনে আছে ছোট মন্দির, আর এইটুকু। এই থেকে আগে বিশাল ব্যাপার হয়ে গেছে। একটা জিনিস ব্যাপার কি দেখছি, ঠাকুরের সমস্ত থেকে থেকে বুঝেছি ঠাকুর জিনিসটা মানে অযাচক ব্যক্তিদের তিনি থাকতেন তো, দেখতাম যে কত খরচা হচ্ছে, টাকা করতে থেকে ঢুকিয়ে দিল, কোথেকে চলে আসছে সেটা বোঝাই যাচ্ছে বোঝাই যাচ্ছে না। অদ্ভুত ব্যাপার। আমি খুব বাস্তববাদী, বুঝলেন তো, আমি ভক্ত নয় ঠিক, খুব বাস্তববাদী লোক। দেখতাম ঠাকুরের জন্য হয়তো করেছিল, তখন আমাকেও ঠাকুর ছেড়ে দিয়েছিলেন। সেরকম ডেলি খুব খরচা হতো। ওই যত ঠাকুর আছে উপরে সব ধূপকাঠি দেওয়া হতো, সেই জন্য তো বড় বড় সেই প্যাকেটে সেই 12টা করে থাকে, সেই ধূপের প্যাকেটগুলো এক এক দিনে শেষ হয়ে যেত। সব মালা, সব ঠাকুরের মালা। দেখতাম যে কিছু টাকা হয়তো 15-20 টাকা আছে, পরের দিন থেকে ব্যাগ ভর্তি আছে। কেনাকাটা কোনো এটাই তো মাত্র, আর কিছু নয়। হ্যাঁ, আর বলতেন একটা গিয়ে তো খুব সারা জীবন নির্যাপন করতেন। ওনাকে দেখে শেখার আছে, মানে একদম তাকে বলতে যা বোঝা যায় তার, মানে এই বোঝাকে হুঁশ লাগতো না, আর খুব উচ্চ অবস্থায় ছিল। ঠাকুরের কৃপা আর সেই জোরকা বলে, তারপরে দেখবো আজকে দীর্ঘদিন তো আমাদের এই ঠাকুরটা চালিয়ে যাচ্ছে। এবং এখন আমাদের এই আশ্রমটা ঠিক ধারাবাহিকভাবে নিয়ম এখনকার লোকেরাও রক্ষা করছে, ভক্তরা একজন সবাইকেই নিয়ে। এটা বিরাট ব্যাপার, বুঝলেন তো, যে নেগলেক্ট করছে না, যে হচ্ছে হবে, এই আবার কি এইসব ব্যাপার নেই। খুব ভালো লাগলো আপনাদের আশ্রমে এসে। আসবেন, এবার আমি পুরো আমার ফ্যামিলি নিয়ে আসবো। ঠিক আছে, একটা ফোনে খবর। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ আগে আমার ফোন নাম্বার ছিল না, এখন ফোন নাম্বার পেয়ে গেছি, খবর দিয়ে আসবো, নিশ্চয়ই আসবো। খবর দিয়ে আসবেন। তাহলে নমস্কার। প্রসাদের সময় হয়ে গেছে, এবার প্রসাদ বিতরণ হবে দর্শনার্থীদের ভেতর। আজকে শুধু আমি আর আমার বন্ধু এসছে 2জন, তো আমরা এবার প্রসাদ গ্রহণ করব।
আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান মঠ মন্দির আশ্রম দর্শন করার একটা সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি আমার ভিডিওগুলো সত্যি ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলেই আমি বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, আর বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে।